নমস্কার, শুরু করছি আজকের গল্প। প্রখ্যাত সাহিত্যিক ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রাধারানী। গল্পটি আনন্দবাজার শারদিয়া 1345 সালে প্রকাশিত হয়েছিল। অমর প্রেম, অম্লান ভালোবাসা ও আজীবন প্রতীক্ষার আরেক নাম রাধারানী। রাধারানী নামটির সঙ্গে জড়িয়ে আছে বিরহ ব্যথার একটা নিগূঢ় সম্পর্ক। রাধারানী বোধ করি চির অম্লান ও চিরবিরহী একটি সত্তা, যার মিলনান্ত পরিণতি কল্পনারও অধিক। তাই আধুনিক সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জন্মমৃত্যুর এই মায়া খেলায় পৃথিবীর রঙ্গমঞ্চে তার শ্রেষ্ঠ রাধারানীকেও মিলনের মালা পরাননি। চিরবিচ্ছেদের আরেক নাম রাধারানী। সঙ্গে থাকুন, শুরু করছি আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রাধারানী। কোথা হইতে আসিয়া পড়িল এক কালীয় দমন, অর্থাৎ কৃষ্ণযাত্রার দল। নিতান্ত বৈচিত্র্যহীন অচঞ্চল পল্লী জীবনের মধ্যে তাহাদের আবির্ভাবটা অনেকটা কোনো কৃচ্ছ সাধনারত তপস্বীর সম্মুখে তপস্যা ভঙ্গের জন্য প্রেরিত দেবমায়ার মতো হইয়া উঠিল। দলটা খুব বড় নয়, 34-32 লোক। তাহার মধ্যে জন দুয়েক ভারবাহী, একজন চাকর, একজন পাচক, বাকি 27-28 জন অভিনেতা। দক্ষিণে ক্রোশ চারেক দূরের একখানা গ্রামে গান করিয়া তাহারা উত্তরমুখে চলিয়াছিল। কোথায় চলিয়াছিল সে কথা তাহারাই জানে। পথেই বর্ধিষ্ণ গ্রামখানি পাইয়া গ্রাম প্রান্তের একটা প্রকাণ্ড বটগাছের ছায়াতলে আসর বিছাইয়া বসিল। নিকটেই একটা বড় পুকুর, বেলাও তখন দুপ্রহর গড়াইয়া গিয়েছে। একজন রক্তচক্ষু দন্তুর পৌর ভারবাহী দুইজনকে ও চাকরটিকে লইয়া স্থানটাকে যথাসম্ভব পরিষ্কার করিয়া উনান প্রস্তুত আরম্ভ করিয়া দিল। পাচক ব্রাহ্মণ ভারবাহীদের ভারের বোঝা খুলিয়া বাহির করিতে আরম্ভ করিল। একটা অ্যালুমিনিয়ামের ডেচকি, একখানা কড়াই, তারপর একটা টিনের মগ, একটার পর একটা বাজি করে ঝুলির ভিতরের ছোটখাটো নানা টুকিটাকির মতো। বাকি সকলে পুকুরে মুখ, হাত ও হাঁটু পর্যন্ত পথের ধুলা ধুইয়া আসিয়া বটগাছের ছায়াতলে খান কয়েক পুরানো মাদুর ও চট বিছাইয়া গড়াইয়া পড়িল। স্থান সংকুলনের অভাবে জন কয়েক গামছা বিছাইয়া বসিল। দলের মধ্যে গুটি ছয়েক ছেলে, তাহারই শুধু যেন এখনো ক্লান্ত নয়। শীর্ণ শরীর, তার উপর মুখ শুকাইয়া গেছে। তবু শুধু তাহারা স্থানটা আবিষ্কারের জন্য চঞ্চল ব্যগ্র দৃষ্টিতে এদিক ওদিক চাহিয়া নতুন কিছু খুঁজিতেছিল। চোখে চোখে ইশারাও চলিতেছে। ইঙ্গিতে ভঙ্গিতে দুটি ছেলের মধ্যে একটা ঝগড়াও চলিতেছে। রক্তচক্ষু দন্তুর পৌর বলিল, পশুপতি শুয়ে পড়লে যে, ওঠো একবার তামুক খাও, খেয়ে ভারী দুজনকে নিয়ে একবার বাজারে যাও, জিনিসপত্র যা নাই তা কিনে নিয়ে এসো। বলি, রমন, তোমার নাসিকা যে গর্জন করছে মাঝে মাঝে, ওঠো, উঠে আলুগুলো কুটে ফেলো। রক্তচক্ষু পৌর দলের ম্যানেজার। কংস, আয়ান ঘোষ, ভীম বা যে কোনো রাজার ভূমিকায় সে অভিনয় করিয়া থাকে। লোকটার চেহারার মধ্যে একটা উগ্রতা ও রুক্ষতা আছে, একটা গাম্ভীর্যও আছে, দেখিয়া মনে ভয় হয়। পশুপতি উঠি উঠি করিয়াও মধ্যে মধ্যে চোখ বুজিতেছিল। ম্যানেজার বেশ একটু গম্ভীর ভাবেই বলিল, ওই দেখো, ওঠো ওঠো, মূল গায়নের গাড়ি এসে গেল। সত্যই মূল গায়নের গাড়ি আসিয়া পড়িয়াছিল। একখানা খোলা গাড়ির উপর গোটা চারেক বড় বড় কাঠের সিন্দুক জাতীয় বাক্স বোঝাই করিয়া সেই বাক্সের উপর ছাতা মাথায় দিয়ে মূল গায়েন বসিয়াছিল। তাহার সঙ্গে দুটি সুশ্রী ছেলে।
মূল গায়েনই দলের অধিকারী এবং পালাগানেও সেই অধিনায়কত্ব করিয়া থাকে। রাধাকৃষ্ণের প্রেম লীলার মধ্যে সেই হয় বৃন্দার দূতী, নন্দগোপের গহাঙ্গনের দৃশ্যে সেই হয় আবার যশোদা। সে কখনো হয় দাসী, কখনো হয় সখী, কখনো রানী। একই বেশে সে সমগ্র অভিনয়ের মধ্যে মূল অংশ অভিনয় করিয়া যায়। পালাগানের কঠিন এবং গভীর রাগাত্মক গানগুলির সেই প্রথমে ধর্তা ধরে। লোকটির বয়স যে কত সে বলা কঠিন, তবে ছোটখাটো মানুষটি বেশ সুশ্রী। সর্ব অবয়বের মধ্যে একটি কমনীয়তা আছে। তাহার সঙ্গের ছেলে দুইটির একটি সাজে রাধা, অপরটি কৃষ্ণ। পশুপতি আর বিলম্ব করিল না, সে ভারবাহী দুইজনকে লইয়া গ্রামের বাজারের ঠিকানায় বাহির হইয়া গেল। মূল গায়েন গাড়ি হইতে নামিয়াই প্রসন্ন মুখে বলিল, সংসার যে পেতে ফেলেছেন দেখছি ঘোষাল মশাই। সাধে কি আর ব্রাহ্মণকে দেবতা বলেছে? প্রসন্ন দৃষ্টি যেখানে পড়বে সেখানেই মা লক্ষ্মীকে এসে ভান্ডার খুলে বসতে হবে। ম্যানেজার ঘোষাল প্রসন্ন হইতে সুপ্রসন্ন হইয়া উঠিল। সে গম্ভীরভাবে আদেশ করিল, ওরে রাধু, পাত 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 শতরঞ্জিটা পেতে ফেল, হাত পা ধোবার জল নিয়ে আয়, আর ঠাকুর শরবত তৈরি করো দেখি। মূল গায়েন বলিল, আপনাদের জল খাওয়া হয়েছে? হ্যাঁ, সে পথেই নদীর ধারে ছেড়ে নিয়েছি সব। তা বেশ, আমার সখী সখাকেও জল খাইয়েছি পথে। বলিয়া সস্নেহে রাধা ও কৃষ্ণ ছেলে দুটির দিকে চাহিল। তারপর একটু চিন্তা করিয়া আবার বলিল, সেও তো অনেকক্ষণ হলো ঘোষাল মশাই। আমি বলি কি সেরখানেক বাতাসা। ম্যানেজার বাধা দিয়ে উঠিল, দাঁড়ান মশাই, ওদিকে আবার সুন্দর উপসুন্দর লড়াই লেগেছে। সে দ্রুতপদে অগ্রসর হইল। কিছু দূরেই সেই ইঙ্গিতে ভঙ্গিতে বিবদমান ছেলে দুইটা কখন নিঃশব্দে পরস্পরকে আক্রমণ করিয়া যুদ্ধ আরম্ভ করিয়া দিয়াছে। চিৎকার করিলে ম্যানেজার বা দলের লোক জানিতে পারিবে, যুদ্ধে বাধা দিবে, তাই তাহাদের এ নিঃশব্দ যুদ্ধ। ম্যানেজার আসিয়া দাঁড়াইতেই ছেলে দুইটা পরস্পরকে ছাড়িয়ে দিয়ে অতৃপ্ত ক্রোধ ভরে বন্য পশুর মতো শুধু শ্বাসে প্রশ্বাসে ফুলিতে আরম্ভ করিল। একটা গাছের ডাল ভাঙিয়া ছেলে দুইটার পিঠে সপাস সপ ঘা কত কষিয়া দিয়ে ম্যানেজার ছেলে দুইটাকে দুইটি পৃথক স্থানে বসাইয়া দিল। মূল গায়েন বলিল, হরিদাসকে বাজারে পাঠালাম ঘোষাল মশাই, নিয়ে আসুক এক সের বাতাসা, দুখানা করে মুখে দিয়ে একটু জল খাবে সব। ম্যানেজার বলিল, দেখুন এতে রেওয়াজ খারাপ হয়, আজ দিলেই কাল বলবে আমাদের বাতাসা দেয়া হোক। আপনার কাছে তো কেউ যাবে না, জ্বালাবে সব আমাকে। এই দেখো আজ বাতাসা মূল গায়েন নিজে হতে দিলেন, তা বলে রোজগার রোজের কোনো সঙ্গ নেই এর সঙ্গে। সেই ছেলে দুইটা ফুলিয়ে ফুলিয়ে তখনও কাঁদিতেছিল। ম্যানেজার অকস্মাৎ তাহার বড় বড় দাঁতের দাঁত ঘষিয়া শব্দ করিতে করিতে অভিনয়ের ভঙ্গিতে বলিয়া উঠিল, কদলীবন দলনের জন্য মদমত্ত হস্তিকে আর বারংবার অঙ্কুশাঘাতে জাগরিত করতে হবে না। চপ বলছি, চপ। কাঁদবি তো ছেলেকে ওই ভাতের হাঁড়িতে সেদ্ধ করে খেয়ে নেব আজ। তাহার রক্তবর্ণ চোখের তারা দুইটা বন বন করিয়া চরকির মতো ঘুরিতেছিল। ছেলেগুলি এবার খিলখিল করিয়া হাসিয়া উঠিল। মূল গায়েনও মৃদু মৃদু হাসিতে হাসিতে বলিল, বেশ ভালো করে একটা পান দাও তো সখী। ম্যানেজার বলিল, রাধে, আমার জন্যও একটা। রাধার ভূমিকায় ফুটফুটে ছেলেটি মূল গায়েনের পানের বাটা লইয়া কিশোরী মেয়ের মতোই পান সাজিতে বসিল।
বাতাসে ভিজাইয়া জল খাইয়া ছেলেগুলো শান্তভাবে শুইয়া ঘুমাইয়া পড়িল। মূল গায়েন স্নান করিয়া তিলক কাটিয়া নির্জনে জপ করিতে বসিল। ম্যানেজারের বিশ্রাম নাই, সে ঠায় রান্নার কাছে বসিয়া আছে। ও ঠাকুর, ও হে জল দাও, হে জল, ভাত পুড়ে যাবে। বলিতে বলিতে সে নিজেই এক ঘটি জল ভাতের হাঁড়িতে ঢালিয়া দিল। জল দিয়া উনানের কাঠগুলি টানিয়া বাহির করিয়া আগুন কমাইয়া দিল। তারপর সে নিজে তেল লইয়া মাখিতে বসিল। কিছুক্ষণ পরই তাহার ডাকে নিদ্রাতুর দলটি সচকিত হইয়া উঠিয়া বসিল। চান করে নে সব। এই এই ওঠো, হে ওঠো সব। তখন তাহার নিজের স্নান হইয়া গেছে। লম্বা চৈতনের গোছাটা দুই হাতে টানিয়া টানিয়া গ্রন্থি দিতে দিতে সকলকে ম্যানেজার ডাক দিতেছিল। একজন পৌর আড়ামোড়া দিয়ে উঠিয়া গান ধরিয়ে দিল। লোকটির কণ্ঠস্বর মিষ্ট, কিন্তু কণ্ঠস্বরের মিষ্টতা অপেক্ষাও তাহার ভঙ্গিটি আরো চমৎকার। কৌশলে এবং ভঙ্গিতে খুব দূর হইতে ডাক শুনিয়া সাড়া দেওয়ার ইঙ্গিতটা সুন্দরভাবে ফুটিয়ে উঠিতেছিল। একজন তেল বিতরণ করিতে বসিল। প্রত্যেকের বরাদ্দ এক পলা। তাহার পর স্নান। স্নানান্তে সকলেই একখানা করিয়া আয়না ও চিরুনি বাহির করিয়া বসিল। প্রসাধন পর্বটাই দীর্ঘ। নানা ছাদে টেরিকাটা শেষ করিয়া সব পাতা লইয়া বসিয়া গেল। সেই গায়ক পৌরটি বাহাতে খানিকটা মাটি খাল করিয়া তাহার উপর পাতা পাড়িল। পাতা ঢাকা খালটিতে তরল ডাল অধিক পরিমাণে ধরিবে। আহারের পরই একজন গ্রামে গিয়াছিল। ইহারই মধ্যে কে যে কখন সন্ধান লইয়াছিল কে জানে, কিন্তু সঠিক সন্ধান তাহারা পাইয়াছিল। লোকটি রায়েদের বাড়ির ভুলু রায়ের কাছে আসিয়া উঠিল। ভুলু রায়ের বয়স বৎসর 24, বেকার জমিদার তনয়, আয় বাৎসরিক শতখানেক টাকা। কিন্তু তবুও সে এরণ্ডহীন দেশের মহাপাদক। কায়া এতটুকু হইল, ছায়ার ভনিতাটা তাহার বিপুল। লোকে না মানিলেও সে মাতব্বর সাজিয়া বসিয়াছে। ভুলু প্রথমটা একেবারে গা ঝাড়া দিয়ে বলিল, খেপেছ? লোকের ঘরে চাল অভাবে হাঁড়ি চলে না, লোকে যাত্রা শুনতে পয়সা দেবে? লোকটি বলিল, বেশ তো, একবার দেখুন, যদি নাই হয় তো আর কি করা যাবে। তা দেখো, তোমরা নিজেই চেষ্টা করে দেখো। এই লক্ষ্যপতি বাণিজ্যে রয়েছেন, ওই গায়ের শেষে রায়বাবু রয়েছেন, তারপর ওপাড়ায় তো লম্বা কোঁচা, সবাই বাবু। দেখো চেষ্টা করে। দেখুন দেখি, রায়বাড়ির নাম হলো বনেদি বাড়ি। সে বাড়িতে না হলে আমরা চলেই যাব। আপনি চেষ্টা করলে কি না হয় বাবু, তবে আপনি না হলে হবে না। ভুলু প্রসন্ন হইয়া বলিল, কি নেবে আগে শুনি, দক্ষিণে কত? সে যা হয় দেবেন, আপনাদের কাছে কি আমাদের কিছু বলা সাজে? ভুলু হিসাব করিয়া দেখিল, গোটা 15 টাকা বেশ উঠিবে। 2-1 টাকা বেশি ওঠাই সম্ভব। সেটাকে সে পকেট খরচ খাতে রাখিয়ে দিয়ে হিসাব করিল। আসরের খরচ, আলু, পান, তামাক ইত্যাদিতে গোটা 3 টাকা লাগিবে। সুতরাং 12 টাকা দিতে পারা যায়। আরো 2 টাকা এদিক ওদিক বাদ দিয়ে সে বলিল, এই দেখো, 10টি টাকা আর খোরাক কি 1 মণ চাল, এই পাবে। পারো যদি তবে দলবল নিয়ে চলে এসো। এই 9টা নাগাদ গান জুড়তে হবে কিন্তু। লোকটি হতাশ হইয়া বলিল, বাবু, আমাদের দলের মাইনেটা দেন। 32 জন লোক, অন্তত 16টা টাকা দেন। ভুলু ঘাড় নাড়িয়ে বলিল, আর 1টি টাকা মেরে কেটে
না না না, তোমাদের আবার কালী ও দমনের দল, ও আর কেউ শুনতেই চায় না। শখের দল হলে বরং লোকে দিত চাঁদা খুশি হয়ে। লোকটি বলিল, তাই তো। একটু ভাবিয়ে লইয়া সে আবার বলিল, আচ্ছা, এই 10 মিনিট পরেই আমি এসে খবর দিয়ে যাচ্ছি। ভুলু রায় তড়িৎ কর্মা লোক এবং বিজ্ঞতাও তাহার এই বয়সে যথেষ্ট হইয়াছে বলিয়াই সে মনে করে। ওই 11 টাকাই দলটির পক্ষে পড়িয়া পাওয়া 14 আনা, একথা সে বেশ জানে। সে পাড়ায় বাহির হইয়া পড়িল। প্রথমেই সে আসিয়া উঠিল উরু দাদার বাড়ি। উড়নচণ্ডী হইতে সংক্ষিপ্ত হইয়া উরুতে পরিণত লোকটি। সে থিয়েটারে পাঠ করে, স্থাবর অস্থাবর বেচিয়ে কলিকাতায় যায়। বেশ গোলগাল চেহারা, মাথায় একটি টাক। সে বলে, ও আমার টাকার টাক নয়, ফাঁকার টাক, সুখটাক নয়, দুঃখটাক। কি করছো অরুদা? এই বসে বসে তামাক খাচ্ছি আর তক্তা বাজাচ্ছি। বললাম তোদিকে যে একখানা বই ধরে রিহার্সাল বসিয়ে দে। বেশ, পচে মরবে তোরা। সে হবে, এখন একটা যাত্রার দল এসেছে, কি করি বলো দেখি। যাত্রা তা দে লাগি, কিন্তু 16 টাকার কম যে কিছুতে ঘাড় পাতলে না, কাঁদা কাটা করছে। বলছে দলের মাইনেটা পুষিয়ে দেন। বেশ, আমি 1 টাকা দেব, তুমি আর সব দেখো। তাহলে আসরের ভারটা কিন্তু তোমাকে নিতে হবে। ঠিক আছে, সব ঠিক করে দেবো। দাঁড়া, আলো এক্ষুনি দেখে আসি। কুমারী ময়রার আলোটা ঠিক করতে বলে আসি। উরুদার সঙ্গে সঙ্গে উঠিয়া রওনা হইল। ভুলু বাহির হইয়া যাইতেছিল। উরুর স্ত্রী তাহাকে ডাকিল, শোনো শোনো, ও ঠাকুরপো। ভুলু ফিরিল। উরুর স্ত্রী বলিল, এই দেখো, আমি ভাই আলাদা দেবো 4 আনা। করাও যাত্রা, মেয়ে মহলে সবাই দেবে। অতঃপর ভুলু গিয়ে উঠিল সুলোপানির বাড়ি। বাড়িতে ঢুকিয়েই সে বুঝিল তাহার আশা ভুল হইয়াছে। বাড়িতে তখন তুমুল কলহ। বড় বউয়ের 5 বৎসরের কন্যা সেজ বউয়ের কোলের মেয়ের দুধ তোলা দেখিয়ে ঘৃণায় বমি করিয়া ফেলিয়াছে। সেই হেতু লইয়া কলহ। ভুলু ফিরিতেছিল। সুলোপানির ছোট ভাই নির্বাক হইয়া বসিয়াছিল। সে ভুলুকে ফিরিতে দেখিয়ে বলিল, ফিরলে যে? এসেছিলাম তা। একটু নীরব থাকিয়ে সে বলিয়াই ফেলিল, একদল যাত্রা এসেছে, তাই চাঁদা করে যদি হয় 1 রাত্রি, তাই মানে। তা বেশ তো, হোক না 1 রাত্রি, চাঁদা দেবো আমরা। বড় বউ মুখ বাঁকাইয়া বলিয়া উঠিল, ঘরে ভাত নেই, বাইরে রোষ নাই, সেই বৃত্তান্ত। লোকের তো সিন্ধুকে টাকা ধরছে না, তাই চাঁদা করে যাত্রা করবে। মেজ বউ বলিল, আমি ভাই 8 আনা দেবো। সেজ বউ বলিল, একটা টাকাই দাও দিদি, আমি তো 8 আনা পাবো। সে ভাই আজ হবে না, এই 8 আনাই আমাকে ধার করতে হবে। সেজ বউ আজ মেজ বউয়ের প্রতি প্রসন্নই ছিল। সে বলিল, তাহলে আমি 1 টাকা দিই, তুমি আমাকে 1 টাকাই দিও। বড় বউ ঘরে প্রবেশ করিয়া আবার বাহির হইয়া আসিয়া বলিল, ভুলু, এই নাও ভাই। সবাই যখন দেবে তখন আমারই বা না দিলে হবে কেন? আমার ভাই 1 টাকার দলে নাম লিখো খাতায়। আর ভাই সকালে সকালে আরম্ভ করিও। হ্যাঁ। ছোট ভাই বলিল, তবে আমারটাও নিয়ে যা। ভুলু বলিল, 1খানা শতরঞ্জি দিতে হবে কিন্তু আসরের জন্যে। ছোট ভাই বলিল, বেশ বেশ, লোক পাঠিয়ে দিস।
কিছুক্ষণ পরে ছোট ছেলের দল বস্তা ঘাড়ে চাল আদায় করিতে আসিয়া বলিল, চাল দাও গো যাত্রা। একদল মেয়ে আসিয়া বলিল, বড় বউ চলো, যেতে হবে তোমাকে। আশ্চর্য হইয়া বড় বউ বলিল, কোথায়? পদ্ম কাকি চাঁদা দেয়নি। কেন দেবে না? চলো, যেতে হবে। সঙ্গে সঙ্গে বড় বউ উঠিল, বলিয়া গেল, মেজবউ দেখিস তো ভাই, আমার ভাতটা না পুড়ে যায়। চলো। লোকটা নিবেদন করিল 11 টাকা আর 1 মণ চাল। এর উপর আর কিছুতেই উঠল না। ম্যানেজার ভ্রু কুঞ্চিত করিয়া বলিল, আরে দলের মাইনেই তো 12 টাকা, 1 টাকা কি আমরা গাঁট থেকে দেবো নাকি? আসন্ন সন্ধ্যার বিষণ্ণতার মধ্যে একখানি পুরবী রাগিনী ধরিবার জন্য বেহালাদার বাক্স হইতে বেহালাখানা বাহির করিয়া সুর বাঁধিতেছিল। সে বলিল, বসে থাকলে তো কেউ কিছু পাবে না। বসে থাকি না ব্যাগার খাটি, কিছু কমই না হয় নেবে সবাই। সিকি বাদ 12 আনা করে দেন। 12 সিকি 3 টাকা বাদ দিয়ে 9 টাকা মাইনে, 2 টাকা থাকবে। ম্যানেজার বলিল, তাহলে তুমিই দেখো ওস্তাদ। বলে কয়ে দেখো সব। আমি মূল গায়নকে বলে দেখি। ঘুমালো নাকি মূল গায়ন? মূল গায়ন ঘুমাই নাই, নিস্তব্ধ হইয়া শুইয়াছিল। 30-35 বৎসর পূর্বে এই গ্রামে সে বৎসর বৎসর যাত্রা করিতে আসিত। তাহার গুরু অধিকারীর দলে সে তখন সাজিত রাধা। মনে পড়িয়া গিয়াছে। ম্যানেজার আসিয়া ডাকিল। চোখ মিলিয়া মৃদু হাসিয়া মূল গায়ন উত্তর দিল, বলুন। এরা যে 11 টাকার বেশি দিতে চায় না গো। তাহলে? তাহলে কি? সেই তো আপনাকে জিজ্ঞাসা করছি। ওস্তাদ বলছে যে বসে থাকার চেয়ে দলের লোক মাইনেও কিছু কম নিক, আপনারও কিছু কম থাকবে। হয়ে যাকতে। বেশ, তাই হোক। ম্যানেজার চলিয়া গেল। মূল গায়ন আবার চোখ মুদিয়া নিস্তব্ধ হইল। তাহার মনোলোকে জাগিয়া উঠিল স্মৃতির ছবি। ছোট 10 বৎসরের কমনীয় কান্তি একটি ছেলে। দর্পণে দেখা সে রূপ এখনো তাহার মনে আছে। কেমন করিয়া কোথা হইতে সে যে যাত্রার দলে আসিয়া জুটিয়েছিল সে জানিতেন পূর্ব অধিকারী। অধিকারীর ঘরেই স্নেহ মমতার মধ্যে সে বাস করিত। সন্ধ্যায় গান শিখিত। অধিকারী পাখির মতো তাহাকে শিখাইতেন। বৃন্দা প্রশ্ন করিত, বলি, হ্যাঁ গো শ্রীমতী ব্রজেশ্বরী, ব্রজের রানী তুমি, তোমার চোখে জল কেন গো? সে সুর করিয়া ঝোঁক দিয়ে উত্তর দিত, বৃন্দে গো, পীড়িতির রীতি এমন কেন বলতে পারো সখী? কেমন সে রীতি বলো দেখি। আমি তো জানি না, বলো তো শুনি। পীড়িতি এত দুঃখময় কেন সখী? দুঃখময়? না না না, তা কি হয়? পীড়িতি তো সুখের সাগর গো। না না সখী, পীড়িতি বড়ই দুঃখময় বলিয়া সে গান ধরিত। যাত্রার আসরে মুখে অলকা তিলকা আঁকিয়া বিচিত্র বেশ পড়িয়া সে এমনি কথাগুলি বলিয়া যাইত। দেশ দেশান্তরের কত বিচিত্র আসর, সামিয়ানা, নাট মন্দির, কত আলো, কত জনসমাবেশ। এই গ্রামের বাড়ুজ্যবাবুদের প্রকাণ্ড নতুন নাট মন্দিরের সে শোভা। তখন তাহার বয়স 12। সাজঘরের দুয়ারে গ্রামের ছেলেদের কত উঁকি ঝুঁকি, তাহার সহিত আলাপ করিতে তাহাদের কত ব্যগ্রতা। মধ্যে মধ্যে ঘোষালের মতো রক্তচক্ষু উগ্রদর্শন হরিশ ঘোষ তাহাদের তাড়া করিত, এই ধর তো ছেলের পালকে।
খাবো খাবো। ছেলেরা ছুটিয়া পালাইত। আসরে বসিয়া তাহারা পান ছুঁড়িত। সে সেদিকে তাকাইলে দেখিত দাতাও কৃতার্থ হাসি মুখে তাহার দিকে চাহিয়া আছে। যাত্রা ভাঙিয়া গেলে অবশিষ্ট রাত্রিটুকুতে ঘুমাইয়া ঘুম শেষ হয় নাই। সকালে বসিয়া সে সাজঘরের বারান্দায় ঠেস দিয়া ঘুমাইতেছিল। কানের মধ্যে তখনও যন্ত্রসঙ্গীতের রেশ যেন ভাসিয়া আসিতেছিল। বৃন্দা যেন ডাকিল, শ্রীমতী, রাধে। তাহার তন্দ্রা ভাঙিয়া গেল। স্বপ্ন নয়, একটি ৮-৯ বছরের মেয়ে তাহাকে ডাকিতেছে। শ্রীমতী, রাধে, ইয়ার কি করতে এসেছ? মেয়েটি ছুটিয়া কিছু দূর পলাইয়া গিয়া দাঁড়াইল। ধ্যাৎ ছেলে, তোমাকে ডাকছে, তোমাকে ডাকছে গো। ভাগ ভাগ। সে আবার চোখ বুঝিল। শ্রীমতী, তোমাকে আমার মা ডাকছে গো। ভ্রু কুঞ্চিত করিয়া সে আবার আরক্ত চক্ষু মিলিয়ে চাহিল। মেয়েটি মিনতি করিয়া বলিল, আমার মা সন্দেশ তৈরি করেছে, তোমাকে ডাকছে, এসো এসো। সন্দেশ? লুব্ধ ছেলেটি এবার না উঠিয়া পারিল না। দলের লোক জনকতক উঠিয়া প্রাতঃকৃত্য সমাপনে গিয়াছে। কতক তখনও অসাড় হইয়া নিদ্রামগ্ন। সে উঠিয়া মেয়েটির সঙ্গে চলিল। আঁকা বাঁকা পল্লী পথ, ২-৪টি লোক, কেহ যায় কেহ আসে। ওই দেখ রে, ওই কাল রাধিকে সেজেছিল। তোমাদের কেউ হয় বুঝি? ছেলেটি বিপন্ন হইয়াও প্রতিবাদের সময় পাইল না। ছেলেটি এবার গতি দ্রুততর করিল। তরিত গতিতে আরো কয়টা ছোট গলি ঘুরিয়া ঘন বৃক্ষ পল্লবে বেষ্টিত ছোট একটি আঙিনায় আসিয়া উঠিল। একটি ২৫-২৬ বৎসরের সুশ্রী মেয়ে উজ্জ্বল হাসি মুখে তাহাকে আহ্বান করিয়া বলিল, এসো 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 গোপাল, এসো, তোমার জন্য আমি বসে আছি। মেয়েটি ফিক করিয়া হাসিয়া বলিল, দূর, গোপাল কেন হবে? ও যে শ্রীমতী রাধে। মা তাহাকে ধমক দিয়া উঠিল, পাজি মেয়ে কোথাকার, দেখবি। মেয়ে খিলখিল করিয়া হাসিতে হাসিতে ছুটিয়ে পলাইল। মা ছেলেটিকে সমাদর করিয়া বসাইয়া বলিল, মুখ হাত ধোয়া হয়নি তো তোমার গোপাল? বলিয়া নিজেই একটু তামাকের গুল গুঁড়া এক ঘটি জল নামাইয়া দিল। তারপর প্রশ্ন করিল, হ্যাঁ গোপাল, আমরা বসটম, আমাদের ঘরে একটু জল খাবি তো? ছেলেটি বলিল, আমিও বসটম। বসটম? মেয়েটির মুখ আনন্দে উজ্জ্বল হইয়া উঠিল। তাই তো বলি, বসটম না হলে কি এমন সুন্দর রাধা হয়? একবারে সাক্ষাৎ রাধা। তাহলে একটু জল খাও কেমন? ঘরের তৈরি ক্ষীরের নাড়ু বড় চমৎকার, কিন্তু আর চাহিতে তাহার লজ্জা হইল। সে তাড়াতাড়ি জল খাইয়া আসন ছাড়িয়া উঠিয়া পড়িল। হ্যাঁ বাবা, একটি গান শোনাবে? কি গাইব বলুন? ওই যে শ্যাম সুখ পাখি। গুনগুন করিয়া ক্রমশ কণ্ঠ উচ্চতর করিয়া সে গাহিল। একটা নয়, আরো একটা গান শুনাইয়া সে পান চিবাইতে চিবাইতে বাসায় ফিরিল। সেই কয়জন অল্প বয়সী বাবু, তাহাদেরও আজ মনে পড়িতেছে। তাহারা তাহাকে ডাকিয়া বলিল, এই ছোকরা, শোনো তো, কি নাম তোমার? আজ্ঞে, সে কেমন ভীত হইয়া পড়িল। তোমার নামটি কি? আমার নাম আমার নাম আমার নাম গৌর দাস। কোথায় বাড়ি তোমার? আজ্ঞে, আমার মা বাপ কেউ নেই, আমি অধিকারী মশাইয়ের বাড়িতে থাকি। মাইনে টাইনে দেয় না পেট ভাতাতেই থাকো?
সে চুপ করিয়া রহিল। একজন আবার বলিল, দেখো আমাদের থিয়েটারের দল হয়েছে, আমাদের দলে যদি এসো আমরা মাইনে দেব, বাড়ি ঘর করে দেবো, বুঝেছ? মা বাপ নাই বলছো? আগে না, শখের যাত্রা বা থিয়েটার তাহার ভালো লাগে না, সেখানে রাধাকে নাচিতে হয়, এমন করে বৃন্দা সেখানে রাধাকে ভক্তি করে না। কেন? এবার সে ভয়ে কাঁদিয়া ফেলিল। তাহার আর তাহাকে উত্ত্যক্ত করিল না, হাসিয়া ছাড়িয়া দিল। বাসায় আসিয়া দেখিল সেই মেয়েটি দাঁড়াইয়া আছে, শ্রীমতী। এবারে সে হাসিয়া ফেলিল। মেয়েটি বলিল, মা ডাকছে। সেই বৎসর হইতে বাণিজ্য বাড়ির রসযাত্রায় তাহাদের দলের বায়না বাঁধা হইয়া গেল। বৎসরে বৎসরে সে দলের সঙ্গে আসিত। বিনা আহ্বানে সে এখন সেই আখড়াতে গিয়ে ডাকিত, মা। কে? গোপাল? গৌরদাস? এসো বাবা, এসো, এই তোমার জন্যই খাবার করছি। গোপাল ক্ষীরের নাড়ু বড় ভালোবাসে না বাবা? সে উত্তর দিবার পূর্বেই কলকণ্ঠে মেয়ে বলিয়া উঠিল, নাড়ু গোপাল? একবার হামাগুড়ি দিয়ে বসো তো নাড়ু গোপাল, তোকে এইবার এক চড় মারবো রাধু। মেয়েটির নাম রাধা রানী। 9 হইতে 10, 10 হইতে 11, 11 হইতে 12 বছরের মেয়েটি এখন অনেক শিখিয়াছে। সে গৌরীর দিকে পিছন ফিরিয়া বসিল। গৌর বলিল, দেখুন রাগ দেখুন। রাধু তাহার অভিনয় ভঙ্গিকে ব্যঙ্গ করিয়া আরম্ভ করিল, না না সখী, সে মুখ আর আমি দেখব না গো, কালো রূপ আর হেরব না। যমুনায় জল কালো, যমুনায় আর যাব না গো। মাথার কেশ কালো, সে কেশ আর রাখবো না সখী। নীলাম্বরীর বর্ণ কালো, নীলাম্বরী আর পরবো না গো। দাও দাও, আমাকে গৈরিক বাস এনে দাও সখী, আমায় যোগিনী সাজাইয়ে দাও। মা তাহার হাসিয়া বলিল, মরণ তোমার। গৌরদাস অমনি করে বলে নাকি? আর গায়ে কত সুন্দর। চাই? মা বলিল, হ্যাঁ বাবা গোপাল, এইবার তো বড়টি হলে, এইবার একটা ঘরদোর করো। রাধুর বাবা বলছিল, গৌর যদি বড় দলে যায় অনেক মাইনে হয়। তোমার ভাবনা কি বাবা? গৌর বলিল, অধিকারী আমাকে ঘরদোর করে দেবেন বলেছেন, জমি কিনে দেবেন। হ্যাঁ বাবা, আমার রাধুকে বিয়ে করবে, আমার বড় সাধ। গৌর সলজ্জ মুখে নত দৃষ্টিতে নীরব হইয়া রহিল। রাধারানীর রং ফর্সা না হোক, এমন দেহভঙ্গি বড় দেখা যায় না। একটু দীর্ঘ তন্নি, পিঠে এক পিঠ চুল, চোখের তারা দুইটি অহরহ চঞ্চল, কথা কহিবার সময় যেন নাচে। গৌরের সলজ্জ নীরবতা দেখিয়া রাধারানীর মা পুলকিত হইয়া উঠিল। মৃদু হাসিয়া সে বলিল, রাধুর বাপের সঙ্গে সেই কথাই হলো আমাদের, তারও ভারী ইচ্ছে। বলে কি জানো? বলে গৌর আমাদের রাধারানী সাজে, রাধু আমাদের রাধারানী। কেমন মিল হবে বলো দেখি? তাহলে আজ ওকে পাঠিয়ে দেব অধিকারী মশাইয়ের কাছে। অধিকারী মশাই তো তোমার মা বাপ সব। গৌর চুপ করিয়া রহিল। খাইতে বসিয়া সলজ্জ কোণ্ঠায় পূর্বের মতো এবার আর চাহিয়া খাইতে পারিল না। রাধারানীর মা অযাচিত ভাবেই আরো কয়েকটা নাড়ু পাতে দিয়ে বলিল, জামাই না হতেই লজ্জা আমার গোপালের। আসিবার পথে নির্জন গলির মধ্যে রাধারানীর সঙ্গে দেখা হইল। রাধু তাহাকে দেখিয়া একপাশে পিছন ফিরিয়া দাঁড়াইল। গৌর বলিল, মান বুঝি রাগ হয়েছে?
রাধু ঘুরিয়ে দাঁড়াইয়া লজ্জারক্ত মুখে ফিক করিয়া হাসিয়া বলিল, যা। তারপর দ্রুত পদে চলিয়া যাইতে যাইতে বলিয়া গেল, আমি বুঝি শুনি নাই? গৌরদাসের সমস্ত অন্তরটা আবেশময় পুলকোচ্ছ্বাসে ভরিয়া উঠিল। সমস্ত দিন সে উৎকণ্ঠিত হইয়া অপেক্ষা করিয়া রহিল, কখন রাধারানীর বাপ আসিবে। কোনো কিছু তার ভালো লাগিল না। গ্রামের ছেলেগুলি এখন বন্ধু হইয়া গিয়েছে। তাহারা পান আনে, সিগারেট দেয়। তাহারা আসিয়া আজ ফিরিয়া গেল। রাধুর বাপ আসিল সন্ধ্যার দিকে। অধিকারীকে প্রণাম করিয়া বলিল, প্রভুর কাছে একবার এসেছিলাম আমি। একখানা ছোট ঘরে অধিকারী, ম্যানেজার, দলের রাধা ও কৃষ্ণকে লইয়া থাকেন। স্বতন্ত্র তাঁর শয্যা ও আসন, ব্যবস্থাও স্বতন্ত্র। তিনি বাবাজির মুখের দিকে চাহিয়া প্রতি নমস্কার করিয়া বলিলেন, কি বলুন? গৌরদাস ঘরের পিছন দিকের জানালায় কান পাতিয়া দাঁড়াইয়া রহিল। জানালার ছোট একটা ছিদ্র দিয়ে সবই দেখা যাইতেছিল। হাত জোড়ো করিয়া সহাস্যে রাধুর বাপ আপনার নিবেদন সবিনয়ে ব্যক্ত করিয়া বলিল, এখন আপনার আদেশ না পেলে তো কিছু হয় না। আপনি তো গৌরের সব, রক্ষক বলুন রক্ষক, বাপ বলুন বাপ, সবই তো আপনি। অধিকারী একটু নীরব থাকিয়া বলিলেন, প্রস্তাব কিছু অন্যায় প্রস্তাব নয়, তবে গৌর এখন ছেলে মানুষ, বালক বললেই হয়। ছেলেটি ধরুন গান করেই খায়, কণ্ঠস্বর আর সঙ্গীত বিদ্যা হলো সাধনার বস্তু। সংযম নইলে সাধনা হয় না। রাধুর বাপ বলিল, আমার কন্যাটিও খুব বড় নয়, এই আপনার বছর 12 হবে। আপনি অনুমতি করলে 1-8 বছর পরেই না হয়। তাহার কথার মধ্যপথেই অধিকারী বলিলেন, ম্যানেজার বাবু, একবার বাইরে যদি যান দয়া করে, তাহলে দরজাটা একটু বন্ধ করে দিয়ে আসুন। হ্যাঁ। তারপর বলিলেন, দেখুন, আপনি হলেন বৈষ্ণব, আমি ব্রাহ্মণ, তার উপর ভগবানের লীলাগান করাই হলো আমার ব্যবসা। আমি তো আপনাকে প্রতারণা করতে পারবো না। একটা কথা। কিন্তু কথাটা না বলিয়ে তিনি নীরব হইলেন। নীরবেই মাটির দিকে চাহিয়া বসিয়া রহিলেন। রাধুর বাপও নীরবে তাহার মুখের দিকে চাহিয়া রহিল। কিছুক্ষণ পর সেই উৎকণ্ঠিত হইয়া নীরবতা ভঙ্গ করিল, প্রভু। অধিকারী বলিলেন, বলতে আমার কষ্ট হচ্ছে বাবাজি। এতদিন কথা গোপন করেই রেখেছিলাম, কিন্তু আজ আপনি যে প্রস্তাব করছেন তাতে আপনার কাছে গোপন রাখা চলে না। দেখুন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া অধিকারী বলিলেন, ছেলেটি জাতিতে বৈষ্ণব নয়। বৈষ্ণব নয়? তবে? রাধুর বাপ যেন আতঙ্কে শিহরিয়া উঠিল। সকলে অবশ্য বৈষ্ণব বলেই জানে, ছেলেটিও তাই জানে। আমি বারবার ওই পরিচয়ই দিয়ে এসেছি। অনেকদিন পূর্বে ছেলেটির বয়স তখন 6 কি 7। সেই সময় বর্ধমানের পথ থেকে ওকে কুড়িয়ে এনেছিলাম। ওর চেহারা দেখে আর গান শুনে। সেই বয়সেই ছেলেটি গান গিয়ে ভিক্ষা করে বেড়াতো। আমার দলের জন্য ওকে এনেছিলাম। দোকানিরা বলেছিল ছেলেটির মা নাকি। অধিকারী নীরব হইলেন। বাবাজি ব্যগ্র উৎকণ্ঠায় প্রশ্ন করিল, মা নাকি? মানে এই নাচ গান করত, মানে বারাঙ্গনা ছিল। বেশ্যা? হ্যাঁ, তাই। পিছনের জানালার ধারে দাঁড়াইয়া গৌর কেমন করে অবসন্ন বিবশ হইয়া গেল। সে যেন পঙ্গু হইয়া গেছে। বাবাজিও স্তব্ধ হইয়া স্তম্ভিতের মতো বসিয়া রহিল।
অধিকারী আবার বলিলেন, ছেলেটিকে এনেছিলাম প্রথমে স্বার্থের জন্যই, কিন্তু এখন বড়ই মায়া হয়ে গেছে। নিজের কাছেই রেখেছি, রাধাকৃষ্ণের লীলায় ওকে রাধা সাজাই, সেই পুণ্যে ওর পাপ ধুয়ে মুছে যাবে বলেই আশা করি। ভালো করে একটু অধিকার হলেই আমি ওকে বৈষ্ণব করে দেব। মহাপ্রভুর মহাধর্মে তো জাতিকুলের বিচার বড় নয়, সে বাধাও নাই। তারপর দেখুন আপনি। নিতান্ত অবসন্নের মতো বার কয়েক ঘাড় নাড়িয়া রাধুর পাপ জানাইয়া দিল। না না না, সে হয় না। আমরা জাত বৈষ্ণব, ভেকধারী নই। তারপর অধিকারীর পায়ের ধুলো মাথায় লইয়া সে বলিল, আপনি মহৎ লোক, আপনি আমাকে জাতিপাত থেকে রক্ষা করলেন। চোখ দিয়ে তাহার জল পড়িতেছিল। গৌরীর চোখের সম্মুখে তখন সমস্ত পৃথিবী অর্থহীন। মাথার ভেতর যেন অসীম শূন্যতা নিস্তব্ধ প্রবাহে বহিয়া চলিয়াছে। বুকের মধ্যে শোকোচ্ছ্বাসের মতো একটা যন্ত্রণাদায়ক আবেগ নির্দয়ভাবে তাহাকে পীড়িত করিতেছে। মুহুর মুহুর তাহার চোখ জলে ভরিয়া উঠিতেছিল। বারংবার মুছিয়া মুছিয়াও সে জল সে শেষ করিতে পারিল না। তাহার মা, সে এবার সে হুহু করিয়া কাঁদিয়া ফেলিল। অকস্মাৎ দ্রুতপদে সকলকে এড়াইয়া নির্জন পথ ধরিয়া গ্রামের বাহিরে আসিয়া প্রাণ খুলিয়া কাঁদিল। সে কান্না তাহার আর ফুরায় না। তাহার মা, ছি ছি ছি, রাধু, রাধু, রাধারানীর কাছে সে অস্পৃশ্য। সহসা এক সময় অন্ধকার অনুভব করিয়া সে দাঁড়াইল। নির্জন প্রান্তর, পিছনে অনেক দূরে উজ্জ্বল আলোগুলির ঊর্ধ্বক্ষিপ্ত প্রভা অন্ধকার শূন্য লোকে জমাট সাদা কুয়াশার মতো ভাসিতেছে। আশেপাশে সম্মুখে গ্রামের চিহ্নই অনুভব করা যায় না। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সম্মুখের অন্ধকার পথে আগাইয়া চলিল। না না, ছি ছি ছি। কিন্তু রাধু, রাধু হয়তো কাঁদিতেছে। সে আবার কাঁদিল। তারপর কত পথ, কত দেশ দেশান্তরে ঘুরিয়া, কত বিভিন্ন যাত্রার দলে দলে ফিরিয়া সে নিজের দল গড়িল। নামটা পর্যন্ত সে পরিবর্তন করিয়া ফেলিয়াছে। রাধাকৃষ্ণের প্রেম গান তাহার বড় ভালো লাগে। শখের যাত্রার দল তাহার ভালো লাগে নাই। সেখানে রাধা গান গাহিয়া নাচে, ছি 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 ছি। রাধা অভিমানিনী, মর্যাদাময়ী, রাজনন্দিনী, ব্রজসুন্দরকে আত্মসমর্পণ করিয়াছিল বলিয়া সে কি নটির মতো নাচিবে? কত বড় প্রেম, কত বড় সে বিরহ, কত দুর্বার সে অভিমান। ওরে, আলোর সঙ্গে কি রঙের ভেজাল দেওয়া যায়? রাধা, রাধা রানী, রাধু। একখানি কিশোরীর মুখ তাহার মনে জাগিয়া উঠিল। সে বলিতেছে, না 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 সখী, সে মুখ আর দেখব না গো। নীলাম্বরী আর পরব না সখী। দাও দাও, আমায় গৈরিক বাস এনে দাও, যোগিনী সাজিয়ে দাও। তাহার কৌতুকময় কণ্ঠ আজ যেন গাঢ় হইয়া উঠিয়াছে। এদিকে দলের মধ্যে তখন সাড়া পড়িয়া গিয়াছে। সাজ পোশাক লইয়া দল গ্রামের মধ্যে চলিয়াছে। বেহালাদার শশী বলিল, মূল গায়নের চোখ দিয়ে জল পড়ছে, ঘুমিয়ে ঘুমিয়ে ভাবো নাকি? কথাটা চুপি চুপি সে ম্যানেজার ঘোষালকে বলিল, মূল গায়নের চোখ দিয়ে জল পড়ছে, ঘুমিয়ে ঘুমিয়ে। ম্যানেজার বলিল, বোধহয় শুয়ে শুয়ে ইষ্টমন্ত্র জপ করছেন। নাও নাও, সব গুছিয়ে গেছি, চলো গায়ের ভেতর। এই দেখো, ভদ্রলোকের গ্রাম, ছেঁচড়ামি যেন কেউ না করে, বুঝলে?
তারপর সে অধিকারীর কাছে আসিয়া সম্ভ্রম ও শ্রদ্ধা ভরে ডাকিল, মূলগায়েন। ও, আপনার ইষ্টস্মরণ হয়ে গেল দেখছি। তা শুই কিরকম হলো? চোখ মুছিয়ে মূলগায়েন বলিল, শরীরটা ক্লান্ত ছিল। আর স্মরণে আপনি উদয় হলে, মানে মনে পড়লে কি মনে না করে থাকা যায়? তাহলে চলুন, গ্রামের মধ্যে এরা সব চলে গেল। ভুলু রায় ও উরুদাদা আসরটা বেশ ভালো করিয়াই সাজাইয়াছিল। চারিদিকে চারিটা ডেলাইটে আসরটা আলোয় আলোয় যেন ঝলমল করিতেছে। সম্মুখে বসিয়া ছেলের দল, তাহার পিছনে একদিকে ভদ্রলোক, অপরদিকে অন্যান্য শ্রেণীর পুরুষেরা বসিয়াছে। পিছনে মেয়েদের আসর। পালাটা হইতেছিল। দীর্ঘ বিরহের পর রাধাকৃষ্ণের পুনর্মিলন প্রভাসযোগ্য। বিরহিণী রাধা দ্বারকার পথের সন্ধান করিতেছে। কোন পথে গেলে দ্বারকায় শীঘ্র যাওয়া যায়? এই সময় এতক্ষণে মূলগায়েন আসরে প্রবেশ করিল। মাথায় পাটিপাড়া ধরনের পরচুলা, তাহাতে সিঁথি। সিঁথির দুইটি শাখা চুলের রেখায় রেখায় বেরিয়ে কবরী পর্যন্ত বিস্তৃত। কানে কান, নাকে নথ, গলায় চিক, হাতে কঙ্কন, বাহুতে তাবিজ ও বাজুবন্ধ। পরনে বিচিত্র বেশ, কপালে তিলক বিন্দুর শাড়ি, নাকে রসকলি আঁকিয়া সাজিয়া দুটি রূপে সে আসিয়া আসরে প্রবেশ করিল। দলের চাকরটি পিছনে পিছনে আসিয়া পানের বাটা পরিপাটি ভাঁজ করা একখানি গামছা রাখিয়া দলস্থ একজনকে জিম্মা দিয়া গেল। পরম ভক্তি ভরে মূলগায়েন প্রণাম করিয়া বসিয়া আসরের চারিদিক একবার চাহিয়া দেখিল। আলোকিত আসরে সারি সারি মুগ্ধ শ্রোতার মুখ, কিন্তু রাধারানী কোথায়? চারিদিকে সে চাহিয়া দেখিল। পিছন হইতে ম্যানেজার ঘোষাল মৃদু স্বরে ইঙ্গিত দিল, উঠুন গো আপনি, গান জমেছে ভালো, আপনি উঠলে আসর আগুন হয়ে যাবে। সে উঠিয়া দীর্ঘ সুর ছাড়িয়া ধরিল একখানি ধ্রুপদাঙ্গের গান। শিক্ষিত সুমিষ্ট কণ্ঠের রাগিনীর আলাপে আসর যেন ভরিয়া উঠিল। পরদিন বিদায় লইয়া সে বাসায় ফিরিতেছিল। সঙ্গে ছিল দলের যে ছেলেটি রাধা সাজে, সেই ছেলেটি। বিদায়ের কর্তা হইয়া বসিয়াছিল সেই উরু দাদা। ভুলু ছিল তাহার দক্ষিণ হস্তস্বরূপ ডান দিকে বসিয়া। উরুদাদা বলিল, না অধিকারী মশাই, মনে করেছিলাম কেষ্টযাত্রা ভালো লাগবে না, তা বেশ লাগলো, চমৎকার। যেমন আপনার গলা তেমনি শিক্ষা, সুন্দর সুন্দর। আর রাধা যে ছেলেটি, এই যে এইটি তো, বাবা খাসা ছেলে, ওর জন্য আমরা এই আলাদা আটানা দিলাম। মূলগায়েন সবিনয়ে বলিল, আপনারা মহৎ ব্যক্তি, গুণীর গুণ আপনাদের চোখে তো এড়াবে না। নাও রাধে, বাবুদের প্রণাম করো। বিদায় লইয়া ফিরিবার পথে চলিতে চলিতে সহসা সে চমকিয়া উঠিল। এ কি, এ কোন পথে সে আসিয়াছে? এ তো সেই আখড়ার পথ। হ্যাঁ এই তো, কিন্তু আখড়াটা কই? বোধ হয় এইটাই। উফ, গাছগুলি কত বাড়িয়া উঠিয়াছে, কোন যৌবন যে বন হইয়া উঠিয়াছে। দাঁড়ালেন যে। ছেলেটি তাহার অনুসন্ধানরত বিচিত্র দৃষ্টি দেখিয়া সবিস্ময়ে প্রশ্ন না করিয়া পারিল না। একটু অপ্রস্তুত হইয়া মূলগায়েন বলিল, জল খাবে? না, আমার তো তেষ্টা পায়নি। তবুও একবার উঁকি মারিয়া সে দেখিল বনান্তরালে ঘরগুলি ভগ্ন স্তূপে পরিণত, কেহ কোথাও নাই।
বনের ছায়ার নিবিড় অন্ধকারে ভালো করিয়া দেখাও যায় না। বনের ঝরা পাতা পচিয়া একটা ভ্যাপসা গন্ধে স্থানটা পরিপূর্ণ। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়ে সে ফিরিল। রাধু নাই। দুর্দমনীয় একটা দুঃখের আবেগে বুকটা তাহার ভরিয়া উঠিল। দ্রুত পদে সে সেই চেনা গলির পথটা ধরিয়েই অগ্রসর হইল। কিন্তু চলিতে চলিতে তাহাকে বিব্রত হইয়া দাঁড়াইতে হইল। না, এ সংকীর্ণ পথে আসা ভালো হয় নাই। ওদিক হইতে একটি স্থূলাঙ্গী বিরল কেশা স্ত্রীলোক আসিতেছিল। মেয়েটি তাহাকে দেখিয়া অত্যন্ত বিরক্ত হইয়া মাথায় কাপড় টানিয়ে দিয়ে মধ্যপথেই একপাশে পিছন ফিরিয়া দাঁড়াইল। মেয়েটির মুখে রাজ্যের বিরক্তি। মূল গায়েন সন্ত্রস্ত হইয়া উঠিল। সন্তর্পণে সসংকোচে স্থানটা পার হইতে হইতে গৌরদাসের হঠাৎ মনে পড়িয়া গেল, এইখানেই একদিন লজ্জিতা রাধু পিছন ফিরিয়ে দাঁড়াইয়াছিল। আশ্চর্যের কথা, আজও যে স্থূলাঙ্গী সেখানে পিছন ফিরিয়ে দাঁড়াইয়াছিল সেও রাধু। গাছের শিকড়ে শিকড়ে ঘর জীর্ণ হওয়ায় তাহার স্থানান্তরে আখড়া বাঁধিয়াছে। সে এখন ঘরণী, গৃহিণী, সন্তানের জননী। সমস্ত রাত্রি কৃষ্ণযাত্রা দেখিয়া তাহার শরীরটা অবসন্ন হইয়া আছে এবং মনটাও তাহার ভালো নাই। দলের রাধাটিকে দেখিয়ে বহুদিন পূর্বের এমনই এক কিশোরকে তাহার মনে পড়িতেছিল। সেও রাধা। কতবার মনে হইয়াছে এই যেন সেই। তাহাকে মনে করিয়া মনটা তাহার বিষণ্ণ হইয়া গিয়াছে। সে বিষণ্ণতাই বিরক্তিতে আত্মপ্রকাশ করিতেছে। বিরক্ত ভাবেই সে ফিরিয়ে দাঁড়াইল। গৌরদাস পরম সম্ভ্রম ভরে রাধুকে অতিক্রম করিয়া গেল। রাধু অপরিচয়ের সংকোচ লইয়াই অবগুণ্ঠন টানিয়া তাহাকে পিছনে ফেলিয়েই চলিয়া গেল। সম্মুখে শূন্য পথ, পিছনে রাধুর স্মৃতি বিজড়িত এই আখড়ার ভগ্ন স্তূপ। এই গলিপথটাই গভীর আকর্ষণে মূল গায়নকে আকর্ষণ করিতেছিল। বুকে অসহ দুঃখ। রাধু নাই। বারবার তাহার গতি মন্থর হইয়া আসিতেছিল। ছেলেটির গতির আকর্ষণে চলিবার অভিপ্রায় গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মূলগায়ন রাধা ছেলেটিকে সম্মুখে আনিয়া বলিল, রাধে, তুমি আগে চলো। রাধারানী। রাধু, না থাক, রাধারানী আছে। কিছুক্ষণ পরেই কৃষ্ণযাত্রার দলটি গ্রামখানি ছাড়িয়া পথে বাহির হইল। গাড়ির উপরে মূল গায়েন ও কৃষ্ণ ছেলেটির পাশে সেই রাধা ছেলেটি। মন্থর গতিতে গাড়িটা গ্রাম ছাড়িয়া চলিয়া গেল। ছেলের দল উদাস দৃষ্টিতে চাহিয়া রহিল। পল্লীর মেয়েরা ঘোমটার ভিতর দিয়ে চাহিয়া দেখিতেছিল। বুড়াদের মনও আজ কাজে বসিতেছে না। রায়েদের মুলতুবি ঝগড়াটা আজ আবার সকাল হইতেই আরম্ভ হইয়াছে। বৈষ্ণবদের মেয়ে রাধু ঘাট হইতে ফিরিয়া দাওয়ায় বসিয়া কাঁদিতে আরম্ভ করিল। বাতের বেদনা যেন চাগাইয়া উঠিতেছে। তাহার উপর কানের পাশে যেন সেই গানের সুর বাজিতেছে। চোখ বন্ধ করিলে ভাসিয়া উঠিতেছে যাত্রার ছবি। রাধা বলিতেছে, না 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 সখী, কিন্তু চোখ খুলিলে কই? রাধা কই? কোথায়? নমস্কার, রাধা রানী গল্পটি পাঠ করে শোনালাম। সঙ্গে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। আজকের মতো নমস্কার।